বর্তমানে বাংলাদেশের মেডিকেলগুলোতে যে অবস্থা, একটা রোগী অসুস্থ হয়ে ডাক্তারের কাছে যায় সুস্থ হওয়ার জন্য, কিন্তু ডাক্তাররা সুস্থ না করে তার ভিতরে এমনভাবে আতঙ্ক সৃষ্টি করে দেয়, আসলে বলার মতো না। 1 মাস ধরে ডাক্তারের কাছে যাব কিন্তু যেতে পারতেছিলাম না। ডাক্তার বাংলাদেশে ছিল না, সে বাংলাদেশের বাহিরে গেছিল কিছুদিনের জন্য। তো ফাইনালি গতকালকে সে আসার পরে আমি সিরিয়াল দিয়ে রাখছিলাম, তো আজকে যাচ্ছি আমি ডক্টরটা দেখানোর জন্য। একদিন আগে সিরিয়াল দিয়ে রাখার পরও অনেকটা সিরিয়াল পিছিয়ে গেছি। তো আমাদের যেহেতু রাত 8টা বাজে যেতে বলছে, তো এখানে আমি ইশারার নামাজটা শেষ করে ছেলেকে কাপড় চোপড় পরিয়ে রেডি করে দিয়ে আমিও এখানে রেডি হয়ে নিছি। এখন বাসা থেকে আমরা বের হয়ে যাব। কয়েকটা দিন ধরে একটু শরীরটা বেশি খারাপ লাগতেছিল, যার কারণে ডাক্তারের কাছে আরো বেশি গুরুত্ব নিয়ে আর কি যাওয়া হচ্ছিল। তো আমি সবকিছু নিয়ে রেডি হয়ে রুম থেকে বের হয়ে যাচ্ছিলাম, আর যাওয়ার আগে রুমের লাইট ফ্যান সব অফ করে যাচ্ছি। আমার ইদারিং বাসাটা একেবারে খালি রেখে বাসা থেকে কোথাও যেতে জানে কেমন একটু ভয় লাগে। আসলে বাসায় তেমন কোনো কিছু নাই, তারপরও কেন যেন আমার ভয় লাগে, কারণ বাংলাদেশে যে পরিমাণে চুরি ডাকাতি হচ্ছে, একা বাসা পাওয়ার পরে মানুষ যেভাবে পারতেছে সেভাবেই ঢুকে বাসার ভিতরে যা কিছুই পাইতেছে না কেন সেভাবেই সেটা নিয়ে যাচ্ছে। যদিও আমাদের টাকা পয়সা তো স্বর্ণ অলংকার তেমন নেই, তারপরে যা কিছুই আসে না কেন ওইটাই আমাদের জন্য অনেক কিছু। তো যাই হোক, রুম থেকে বের হয়ে তালাটা ভালোভাবে লাগিয়ে বাসা থেকে বের হয়ে যাচ্ছি। আর বাসা থেকে বের হলেই বোঝা যায় ঠান্ডাটা কি পরিমাণ। রুমের ভিতরে এতটা ঠান্ডা লাগে না। তো বাসা থেকে বের হয়ে আমরা মেন রাস্তায় এসে দাঁড়িয়ে রয়েছি, আমাদের সাথে খালামণিও যাবে। রিক্সাটা যেহেতু খালামণির বাসার ওইখান থেকে ঠিক করে নিয়ে আসতে আছে, তো ওই রিক্সায় যেহেতু আমরা যাব, যার কারণে আমরা এখানে কিছুক্ষণ দাঁড়িয়ে খালামণির জন্য অপেক্ষা করতেছি। বাইরে বের হলে দেখা যায় হাতে একটা ব্যাগ থাকে কিংবা ডাক্তারের কাছে গেলে রিপোর্ট থাকে, আবার আমার ছেলেটাকেও ধরতে হয়। আর ও রাস্তায় বের হলে তেমন ভালোভাবে হাঁটতেও পারে না। এর মধ্যে খালামণি চলে আসছে কিছুক্ষণ দাঁড়ানোর পরে। যেহেতু এখন মার্কেট ছুটির টাইম, এর জন্য এই রাস্তায় একটু ভিড় ছিল, তো অনেকটা সময় দাঁড়িয়ে থেকে আমরা রাস্তাটা পার হয়ে এখন এই যে রিক্সায় উঠে যাচ্ছি। আর আমাদের এখানে রাস্তাঘাটগুলো যে অবস্থা, আসলে মোবাইল বের করে ভিডিও করাটাও রিস্ক হয়ে যায়, যার কারণে আমি তেমন একটা ভিডিও করিনি। একেবারে মেডিকেলের সামনে আসার পরে মোবাইলটা বের করে নিয়েছি একটু ভিডিও করার জন্য। আর এমন একটা বাজে রিক্সায় উঠছিলাম আমি, মানে আমার পেটের ভিতরে যা কিছু ছিল সবকিছু মনে হয় একবারে ঝাঁকিতে ঝাঁকিতে উল্টিয়ে পাল্টিয়ে গেছে, এমন একটা অবস্থা। ওনাকে যতই বলতেছিলাম যে আপনি একটু দেখে শুনে আসতে চালান, কিন্তু উনি কোনো কথাই শুনতেছিল না। কিছু কিছু রিক্সাওয়ালারা আসলে ঘাটতারা নিজেদের মন মতো আর কি সবকিছু করে। তো ওইদিকে আমরা মেডিকেলেও চলে আসছি। আমি সবসময় যেহেতু এই মেডিকেলে আর এই ডক্টরকে আমি আমার গাইনি বিভাগের জন্য সবসময় দেখাই আসছি। দীর্ঘ 5 বছর ধরে আমি যে কোনো সমস্যার কারণে ওনারেই দেখাই, কিন্তু আসলে আজকে ডাক্তার দেখাতে এসে ওনার কিছু কিছু কারণে আমার অনেকটা খারাপ লাগতেছিল। ডক্টর দেখানোর পরে চেম্বারে থেকে যখন বের হয়ে গেছি, তখন আমার মাথাটা একদম পুরোই খারাপ হয়ে গেছে। আমি আর মেডিকেলে 1 মিনিটও দাঁড়াই থাকি। যাই হোক, সেটা পরে শেয়ার করি। তো আমরা মেডিকেলের ভিতরে ঢুকে এখানে লিফটে উঠে গেলাম। যেহেতু 3 তলায় উঠবো, কিন্তু তেমন একটা সময় লাগবে না সিঁড়ি দিয়ে উঠলেও। তারপর খালামণি বলতেছে চলো আমরা লিফট দিয়েই যাই। আর লিফটে উঠলে না আমার জন্য কেমন লাগে, মাথাটা বিশেষ করে খালামণি যেহেতু বলছে এই জন্য আর কি লিফটে উঠা হয়েছে। তো আমি যদি বাসায় থেকে কোথাও আর কি যাই মেডিকেলে কিংবা মার্কেটের সাথে, তো খালামণিকে নিয়ে যাই। বাসা থেকে বের হইলে যার সাথেই বের হই না কেন, আমার ছেলেটা দেখা যায় আমার হাত না ধরে যার সাথে বের হবো ওনাদের হাতটা ধরে আর কি সবসময় হাঁটা চলা করে। আর ও তো আমার খালামণিকে পাইলে তো আর কোনো কথাই নাই। ডক্টরের চেম্বারটা যেহেতু 3 তলায়, আমরা 3 তলায় চলে আসছি। এসে কাউন্টারে এসে তারপরে সিরিয়ালটা নিয়ে আমি এখানে ডাক্তারের জন্য বসে আছি। আসলে সিরিয়াল দিয়ে আসার পরেও যে এরকম ডাক্তারের জন্য অপেক্ষা করে বসে থাকতে হয়, এইটাই সবচাইতে বিরক্ত লাগে। আগে আসলে এরকম তেমন একটা বসে থাকতে হতো না, আসার কিছুক্ষণের মধ্যে ডক্টর দেখায় বের হয়ে যেতে পারতাম। কিন্তু এখন কেন যেন সব মেডিকেলেই একই রকম সিস্টেম হয়ে যাচ্ছে। সিরিয়াল নাম্বারটা শোনার পরে থেকে আপনাদের ভাইয়া বলতেছিল যে তোমার ডক্টর দেখাতে অনেকটা দেরি হয়ে যাবে, এই টাইমের আগে তুমি দেখাতে পারবা না। তো যাই হোক, তারপরও তার কথা আমি শুনিনি, একটু আর্লি চলে গেছিলাম। প্রায় আধা ঘন্টার বেশি বসে থাকার পরে আমরা ডক্টরটা দেখাতে পারছিলাম। আর আমি আর আমার খালামণি এখানে বসে রয়েছে, আর আমার ছেলেটা খেলা করতেছিল। ও হাতে করে একটা পিস্তল নিয়ে গেছিল, ওইটা দিয়েই হচ্ছে ও খেলা করতেছিল মেডিকেলের মধ্যে। ফাইনালি আমি ডক্টরটা দেখাতে পেরে ওইখানে যা যা চেক আপ করার ম্যাডামের ছিল সেগুলো করার পর আমাকে কিছু টেস্ট দিয়ে দিছিল। মানে এত পরিমাণে টেস্ট দিছে আমি প্রথমে বুঝতে পারিনি। তো টেস্টগুলো আমি যখন কাউন্টারে এসে জিজ্ঞাসা করতেছিলাম এখানে কি কি টেস্ট দিছে, শোনার পরে তো আমার মাথায় পুরো হাত। আমি হচ্ছে ওই সেম টেস্টগুলো আরো 1.5 মাস আগে করাইছি মাত্র 1600 টাকা দিয়ে, আর আজকে আমাকে ওই টেস্টগুলো দিছে, তার বিল আসছে 4000 টাকা। মেনে নেওয়ার মতো না। তারপরে আমি আর টেস্টগুলো করাইনি। রিপোর্টটা নিয়ে খালামণি বলতেছে তুমি চলো বাসায় যাও, তারপরে বাসায় যে কষ্ট তোমার হাজবেন্ডের সাথে শেয়ার করো, তারপরে যদি ও বলে তো পরবর্তীতে করো। কথা হচ্ছে আমার তো এখন এই টেস্টগুলোর কোনো প্রয়োজন নাই, কিন্তু কেন যে আমাকে এই টেস্টগুলো দিল সেটাই আমি বুঝতে পারলাম না। তো যাই হোক, আগে তো বাসায় চলে আসছিলাম, আর আসার পথে আপনাদের ভাইয়া ফোন দিছিল। আমি একটা কথা বলতে পারিনি, বাসায় আসার পরে তার সাথে কথা বললাম। পরে আপনাদের ভাইয়া বলতেছে তাহলে তোমার এখন যেহেতু এই টেস্টগুলো করা লাগবে না, তাহলে আর দরকার নেই। তারপরে সবকিছু বাদ দিয়ে আমি রাতে রান্না বাড়া করতেছিলাম। আজকে যেহেতু আপনাদের ভাইয়া খিচুড়ি খেতে চাইছিল, গতকালকে রাত্রে ভাত খেতে বসে আমাকে বলে রাখছিল আজকে রাতের জন্য তাকে খিচুড়ি রান্না করে দেই। খিচুড়ি রান্না করবো দেখেই হচ্ছে আমি মেডিকেলে যাওয়ার আগে রান্না করিনি। আর ডক্টর দেখাই বাসায় আসতে আসতে 10টার মতো বেজে গেছিল, রান্নাঘরে আসতে আসতে প্রায় 10:30টার মতো বেজে গেছে। 11:30টার আগে আমি রান্নাগুলো কমপ্লিট করে রান্নাঘর পরিষ্কার করে ছেলেকেও খাবারটা খাইয়ে দিছিলাম। তাহলে বুঝেন কি স্পিডে রান্না করছি। রাত খুব ঝটপট রান্না করতে যে ডিম ভাজতে যে তেল ছিটে আমার হাতটাও পুড়ে গেছে, তারপরেও আমি হাত পুড়ে গেছে সেই দিক না তাকিয়ে আগে রান্না শেষ করছি। আর আমি তো ব্ল্যাক ডায়মন্ড মানুষ, পুড়ে গেলেও দেখা যাবে না, সমস্যা নেই। তো যাই হোক, এখানে রান্না বাড়া শেষ করে আমি এখানে ছেলের খাবার
খাবারটা নিয়ে নিচ্ছিলাম। ছেলেকে খাবারটা খাইয়ে তারপর হচ্ছে আমি রাতের খাবারটা খেয়ে নিব। আমারও প্রচুর পরিমাণে ক্ষুধা লেগেছে, তো এখানে ছেলেকে খাবারটা খাইয়ে আমিও খাবারটা নিয়ে নিছি। আজকে খিচুড়ি, ভর্তা, বেগুন ভাজা সবকিছু খুব অল্প সময়ে রান্না করছি, তারপরেও প্রত্যেকটা খাবারই খেতে খুব ভালো লাগতেছিল। তো এই ছিল আমার আজকের মতো ভিডিও। কেমন লাগলো সবাই কমেন্টে জানাবেন। ভালো থাকবেন। আজকের ভিডিওটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।